আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসলে আজকে বাধ্য হলাম যে আজকে আমার অপারেশন হয়েছে মুখের মধ্যে। তো মুখের মধ্যে এখনও সেলাই আছে, কিন্তু তারপরে আসলে বাধ্য হলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে শিশু সাজ্জাতের বিষয়ে। তো আপনারা আমার কাছে শিশু সাজ্জাতের জন্য সাহায্য পাঠিয়েছেন। মূলত সাজ্জাদকে দেখে আসলে অনেকটা মায়া লেগেছে। আমার যেরকম মায়া লেগেছে, ওদের এলাকার স্বেচ্ছাসেবীদেরও মায়া লেগেছে। সেই কারণেই মূলত আসলে ওর জন্য আমাদের চেষ্টা করা, আপনাদের সকলকে নিয়ে। তো ওদের বাড়িতে যখন আসলে যাই এবং আগে পরে জানতে পারি যে ওর বাবা মানে ভিক্ষা করতে বাচ্চারা বাঁচানোর জন্য, চিকিৎসার জন্য, এবং নিজের কিডনিটাও বিক্রি করতে চায় যে তার বাচ্চার অপারেশনের জন্য। এখন আমরা কিন্তু একটা অসহায় বাবার জন্য, অসহায় সাজ্জাতের জন্য চেষ্টা করেছিলাম। দেন ভিডিও করার পরে আপনারা সাহায্য পাঠিয়েছেন। আমি ঢাকায় নিয়ে আসি, চিকিৎসা শুরু করি। তো চিকিৎসা হার্ট ফাউন্ডেশনে প্রথম অবস্থা নিয়ে যাওয়ার পরে হার্ট ফাউন্ডেশন থেকে বলে যে ওর আসলে টাইফয়েড আছে, নিউমোনিয়া আছে। নিউমোনিয়াটা আসলে ঠিক করতে হবে অপারেশনের আগে। তো সেই কারণে কয়েকটা হাসপাতালে ঘোরাঘুরি করেও আসলে ভর্তি করতে পারি নাই। দেন সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করি, এবং সোহরাওয়ার্দী হাসপাতালে আসলে 9 দিন চিকিৎসাধীন ছিল। সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডে ছিল। তো শিশু ওয়ার্ডের বেডগুলো হলো একটা বেডে 2-3 জন রোগী। তো এইখানে আসলে শিশু সাজ্জাতের বাবার হাসপাতালের বারান্দায় থাকতে, বাকি হাসপাতালের বাহিরে পাটি লাইসা আসলে ঘুমাইতে, কষ্ট করে ঘুমাবে, সব কিছু চিন্তা করে আসলে আবার মা পাগল। মা কখন কি বাচ্চারা দিলে আছাড় দেয় না কী করে, এটা তো আর বলা যায় না। এই কারণে আসলে ওর মানে ওদের জন্য কেবিনের ব্যবস্থা করেছিলাম। এবং আপনারা প্রথম ভিডিও যারা দেখেছেন তারা অনেকেই মনে করবেন যে কিভাবে এই মহিলা পাগল হয়। যাই হোক, ব্যাপারটা হলো ডক্টর ও যখন চিকিৎসাধীন ছিল কেবিনে, তো ডক্টর আসলে মানে ওকে মাকে বাবাকে বলেছিল যে বাচ্চাকে নিয়ে কেবিনের বাহিরেও যাবেন না, কোনো প্রয়োজন ছাড়া, চিকিৎসা ব্যতীত কিছু ছাড়া। কারণ এই নিউমোনিয়া ভালো করতে করতে যদি অন্য কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে কিন্তু বাচ্চার অবস্থা আরও খারাপ হবে। তো সেক্ষেত্রে তার মা একটু পরপর তাকে কোলে নিয়ে বাইরে বের হয়। ঠিক আছে, যাই হোক, আবার মায়ের বুকের দুধ পায় না। তো ব্যাপারটা হলো আসলে যদি কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি। হাসপাতালে মানে সাজ্জাতের বাবা এবং মা হঠাৎ একটা সময় গত বুধবার তারা বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে। শিশুর চিকিৎসাধীন অবস্থায় বাড়ি যাওয়ার জন্য খুব অস্থির হয়েছে, এবং এটা মারাত্মক লেভেলের, কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এবং আমি তখন রাত 11টা বাজে, মানে আমার একটা ছোট ভাই ওখানে ছিল। আমি রাত 11টা বাজে আসলে আমার মানবিক কাজের আরও 2টা ফ্রেন্ডকে নিয়ে আসলে গিয়েছি যে তাদেরকে যদি বোঝানো যায়। তো বিষয়টা ছিল যে তার বাবা বাড়ি যাবে, তো জানতে চাওয়ার কারণে বললাম যে কেন যাবেন। পরে বলে যে আমার আসলে কিস্তি আছে, কিস্তির লোকে ফোন দিছিল, জায়গা জমি আমার ঘর বাড়ি সব নাকি বিক্রি করে দিবে, এরকম একটা কথা বলেছে। তো কিস্তি এলাকায় আমি ফোন করলাম, এবং আমি আমরা বুঝেই বললাম, এবং মানে যেটা আসলে বোঝানো দরকার যে উনি তো বাচ্চার অপারেশন, বাচ্চা বাঁচে মরে এরকম একটা অবস্থা, উনি তো কিস্তি দিতে পারবে না। ঠিক আছে, তারপরেও কিস্তি আমি আসলে 2বার কিস্তি আসলে পাঠাই দিছি বিকাশের মাধ্যমে। যাই হোক, তারপরে শুনলাম যে তার বড় একটা মেয়ে আছে, ওই মেয়ের যেটা ও সাজ্জাতের থেকে 5 বছরের মতো, 3-4 বছরের মতো বয়স। তো ওই মেয়েটাকে রেখে আসছে মামার বাসায় না নানার বাসায়, খাবারের কারণে, খাবার চাইছে, এই কারণে নাকি মারধর করছে। তো এই কারণে তার বাবার অনেক মন খারাপ। দেন আমি কি করলাম যে 2000 টাকা পাঠানোর ব্যাপারে কথা বললাম, এবং সেই 12টা বাজে একজনের ফোন দিয়ে ঘুম ভাঙায় টাকা পাঠানোর ব্যবস্থা করলাম। এখন কথা হলো যে পরের দিন আসলে মানে সে রাত্রে বাড়ি না গেলেও সকালে বাড়ি যাবে। তো এখন বিষয়টা হলো
এখানে আরও কিছু কথা আছে যে তারপরে আমি চ্যাপ্টারটা একে একে বলি যে সাজ্জাতের বাবা হলো মানে পরের দিন যেদিন হাসপাতাল থেকে ছুটি দেবে, মানে নিউমোনিয়া তাদের ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার আগে মানে আগে থেকেই তারা বাড়ি যাওয়ার জন্য তোলপাড় হয়ে উঠছে। তো আর সকালবেলা আসলে যেদিন বৃহস্পতিবার ডাক্তার এসে দেখে ছুটি দিল, তো সেই দিনকে আমার হাসপাতালের একজন নার্সের সাথে বেশ কথার কাটাকাটি হয়েছিল। তো কথার কাটাকাটিটা এরকম ছিল যে হাসপাতালের নার্স প্রশ্ন করতেছে যে আপনারা যে চিকিৎসা করাচ্ছেন, তো ওদের তো ঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না, তো আপনারা কিসের চিকিৎসা করাচ্ছেন? তো আমি বললাম কিসের চিকিৎসা মানে? বলে তাদের ঠিকমতো খাবার নাই, তাদের জামা কাপড় কিনে দেন না, তাদের ফল ফ্রুটস কিনে দেন না, তো তাদের জন্য টাকা পয়সা উঠাই কী করেন? তো আমি বললাম টাকা পয়সা উঠেই কী করে? আমি কি এখানে মানে ওর কি নিউমোনিয়া রোগের জন্য টাকা উঠাচ্ছি? ওর তো অপারেশনের জন্য টাকা উঠাচ্ছি। আর যে আপনি ফলের কথা বললেন, দুধের বাচ্চা শিশু কিভাবে ফল খাবে? তো উনি বলে কেন, ওনার বাবা মা হাসপাতালে থাকে, ওনাদের কিনে দিতে পারেন না ফল টল? টাকা দিয়ে কি করবেন? বললাম কি করব মানে? আপনাকে এই কথা, তার পরিবারকে কি আমি ফল খাওয়ানোর জন্য হাসপাতালে ভর্তি করছি বাচ্চাকে? তো এই ঘটনাগুলো নাকি মানে নার্সের কাছে এসে তার মা বারবার বিচার দিয়েছে যে আপনি একটু বলে দেন না আমাদের একটু ফল কিনে দিতে, আমাদের একটু মানে জামা কাপড় কিনে দিতে, দেখেন আমি এই দুইটা জামা পরে দিনের পর দিন থাকতেছি হাসপাতালে, তো তারপর আমাদের ঠিকমতো খাবার দাবার দেয় না। এখন ব্যাপারটা হয়েছে, হয়তোবা অস্বীকার করতে পারবে না, আমি হাসপাতালে গেলে 2000, 1000, বাকি রাত্রের জন্য 500 টাকা ধরাই দিতাম যে যান খাবার নিয়ে আসেন। এখন তারা যদি ওখান থেকে আসলে সঞ্চয় করতে চায়, বাকি তারা যদি আসলে একটা মানুষের রাত্রে খাওয়ার জন্য, যেহেতু সাজ্জাতের বিষয়টা আলাদা, তার বাবা এবং মায়ের খাওয়ার জন্য কি একবেলা খাওয়ার জন্য কি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় 500 টাকার বেশি লাগার কথা? কোনো বেলায় কিন্তু 500 টাকার কম দেওয়া হয়নি। কখনো আমার সকালে ডিউটি আছে, আমি হয়তো বা রাতে যাব, আমি 2000 টাকা দিয়ে আসতাম। তো তাদের আসলে মানে আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে 500 টাকা এক বেলা খাবারের জন্য এটা পর্যাপ্ত পরিমাণে। তো এখানে আসলে তারা যদি খাবার নিয়ে কমপ্লেন করে, আসলে তাদের খাবারের টাকাটা তো ওই সাজ্জাতের চিকিৎসার ফান্ড থেকেই খরচ করা হবে। এবং সাজ্জাতের যে নানা ছিল, আমি আসতে বারণ করছিলাম হাসপাতালে, সে আসলে হাসপাতালের খ কিছুই বোঝে না। খাবার কিনে যে নিয়ে আসবে সেটাও তাদের ওইভাবে মানে মেধাশক্তি, বাকি গ্রামের মানুষজন, আরও 20 গ্রামের মানুষজন ওইভাবে বোঝে না মুরব্বী মানুষ। তো ওনার আসার খরচ আমার দিতে হয়েছে সাজ্জাতের চিকিৎসার ফান্ড থেকে, এবং যা পাঠানোর খরচও সাজ্জাতের চিকিৎসার ফান্ড থেকে দিতে হয়েছে। তো বিষয়টা হলো যে এমন একটা অবস্থা, তো সিস্টারের সাথে আমার ঝগড়া বাঁধলো যে ব্যাপারটা হলো, আমি সাজ্জাতের মাকে বলেছি যে আমার একটা ছোটো ভাই আছে, যে ওর সাথে যান, ওর সাথে গিয়ে আসলে জামা কাপড় কী লাগে আপনাদের কিনে নিয়ে আসেন। তো ব্যাপারটা হলো যে সে যায়নি। এখন না গেলে ভাই আমার কি করার আছে? একজন মহিলার ড্রেস কিনে দেওয়ার তো আমি পুরুষ হিসাবে তো আমার দায়িত্ব না। হয়তোবা তার হাজব্যান্ড কিনে দিবে, অথবা সে যাই কিনে নিয়ে আসবে, আমি লগে লোক দিব। তো সাজ্জাতের বাবা যাবে না, সাজ্জাতকে রেখে সাজ্জাতের মা যাবে না। তো এখানে আমার কি করার আছে? এখন এখানে তো আমি ঈদ উদযাপন করতে আসি নাই যে একজন সন্তানের এই অবস্থায়। আমি জানি কোনো মা যদি তার সন্তানের চিকিৎসা নিয়ে হাসপাতাল পারপাসে আসে, তার খাওয়া দাওয়া, গোসল, জামা কাপড় চেঞ্জ করার সুযোগ থাকে না। সেখানে তারা কী বিষয়ে আসলে জামা কাপড় নিয়ে কমপ্লেন করছে সিস্টারের কাছে, এটা আমি আসলে জানি না। তারপরে খাবার দাবার যে কথাটা বললাম, যে অস্বীকার করতে পারবে না, হয়তো বা সিসিটিভি ফুটেজও আমি দেখাতে পারবো যে তার বাবার হাতে কয় টাকা দিয়েছি প্রত্যেক বেলায়। এখন ব্যাপারটা হলো যে এই যে সাজ্জাতের ফান্ডটা কোথা থেকে আসে?
ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, যাই হোক আমার মাধ্যমেই তো আপনারা পাঠান। এখন মূল কথাটা হলো যে আমার মাধ্যমে আপনারা পাঠান। এখন আমি তো ভাই একটা চাকরি করি, ওই ওই ভালো কাজের কারণে তো আমাকে সরকার বেতন দেয় না। বাকি সাজ্জাতের বাবা, বাকি যারা ভিডিওটা দেখতেছে তারা তো বেতন দেয় না। আমি ঢাকার একটা প্রথম সারির হসপিটালে 11 বছর আজকে জব করি, স্কয়ার হসপিটালে। তো আমার তো ফ্যামিলি আছে, তো এটা থেকে আমি আলহামদুলিল্লাহ চলতে পারি। এবং আপনারা যে ভিডিওটা দেখেন অ্যাডসেন্সের মাধ্যমে যে আমার এটা একটা ইনকাম আসে, ওটা থেকেও নিজের প্রয়োজনীয় কিছু কাজের জন্য খরচ করি। এখন কথা হলো যে এই যে সাজ্জাতের বাবা যে এই কথাটা বলল যে আসলে খাবার দাবার ঠিকমতো দেই না, জামা কাপড় দেই না, তাদের ফল ফ্রুটস কিনে দেই না, আমি একটা জিনিস বুঝতে পারি না যে অন্যান্য যাদের আপনারা দেখেছেন এর আগে রিয়াদের জন্য বাকি ইসরাফিলের জন্য যত হাসপাতালের রোগী যারা খাইতে পারে তাদের জন্য ফলের দোকান হয়ে গেছিলো এমন একটা অবস্থা। লাস্ট যখন ইসরাফিলের চিকিৎসা করছে, ওর কোন খাবারের অভাবটা ছিল? ইসরাফিলের বাবা মা যদি বলতে পারে যে তাদের একটা খাবারের আমি অভাব দিয়েছি, ইউসুফের মা বাবা যদি বলতে পারে আমার কাছে একটা জিনিস চাওয়ার পরে, ইউসুফ যতদিন বেঁচে ছিল তাদের একটা খাবার চাওয়ার পরে আমি খাবার কেনার টাকাটা দেই নাই, ওকে কোনো রোগী যদি বলতে পারে, আমি এই সমাজে মানে বাংলা কথায় বলতে গেলে আমি কাপড় খুলে হেঁটে যেতে পারবো, রাজি, যদি তারা বলতে পারে। এখন তার বাবা মা কিসের জন্য এই কথাটা বলেছে আমি জানি না। দুইটা মানুষের কিভাবে রাত্রে অথবা দুপুরে 500 টাকা খাওয়ায় হয় না। আমি তো এখানে রাজকীয়ভাবে মানে বেড়াতে আসি নাই যে আমি আসলে মানে 2000 টাকার কাচ্চি বিরিয়ানি খাবো, যেহেতু টাকাটা দানের টাকা। এখন সাজ্জাতের ওষুধপত্র, টেস্ট, এগুলো তো অবশ্যই এগুলো কোনো ত্রুটি ছিল না। এখন সাজ্জাতের বাবা অসুস্থ হয়ে পড়েছে, জ্বর জ্বর জ্বর, তাকে বললাম যে আপনি ডাক্তার দেখান, সে ডাক্তার দেখাবে না। তো এখন বিষয়টা হলো সাজ্জাতের বাবাকে পরে বললাম আপনি ডেঙ্গু টেস্ট করান, ডাক্তার না দেখান ডেঙ্গু টেস্ট করান, ডেঙ্গু টেস্ট করাই দেখেন যে শরীরের কী অবস্থা। তো উনি ডেঙ্গু টেস্টও করালো না। তারপরে ডাক্তার পরের দিন আসলে উনি এক আপু যে আসছিল 31,000 টাকা দিয়ে গেছে, তো উনি এসে দেখলো যে উনি নাকি বমি করতেছে। এখন বমি করতেছে এটার একটা রিজন আছে। রিজন হলো উনি মানে নাপা এক্সট্রা অথবা H+, আমার ঠিক খেয়াল নাই, তো উনি ডাবল করে ওষুধ খেয়েছে প্রত্যেক বেলায় ফার্মাসি থেকে কিনে, ঠিক আছে? তো ডাবল ওষুধ খেলে তো মাথা ঘুরাবেই, তো বমি টুমে করে একসাথ করেছে। আসলে ঠান্ডা জিনিসটা দিয়ে মুখটা আসলে মানে একটু ব্যথা যাতে কম অনুভব হয়, আবার গলা শুকিয়ে যায়। এখন তারপরে সেদিনকে তাকে আমি বললাম যে আপনি ডাক্তার দেখাই আসেন, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধ কিনে দিয়েছে, টেস্ট দিচ্ছে। তো তারপরে তাকে যে অ্যান্টিবায়োটিক বাকি ওষুধগুলো দিয়েছে, সে প্রত্যেকটা ওষুধের বুঝাই দেওয়ার পরে ডাবল ডাবল খেয়েছে, তারপরে বমি করতেছে, মাথা ব্যথা। এখন ভাই যদি আপনি বলেন যে সাজ্জাতের বাবা ডাবল ওষুধ খেয়েছে কেন, এটাও কি আমি অফিস ফেলে রেখে যাই দেখে আসবো? এটা কি সম্ভব? এখন আমি মূল কথায় আসি। এখন এইগুলো তো বলছে, এগুলো নিয়ে নার্সদের সাথে আমার বেশ ঝগড়া, কথা কাটাকাটি হয়েছে। নার্সকে এক পর্যায়ে আমি জিজ্ঞেস করেছি যে আপনি এই ওষুধ খেয়ে মাথা ব্যথা হয়েছে না বমি করছে, এগুলো দেখার জন্য কি আপনি আমাকে বেতন দেন? মানে আমি কি ওর মাকে ফল কিনে খাওয়ানোর জন্য কি আমি আসলে সাহায্য তুলেছি? তো একটা বিষয় হলো এখন তাদের নার্সের প্রশ্ন হলো যে আপনি তার মা বাবার বিকাশ নাম্বার দিতে পারতেন, আপনি আপনার কেন বিকাশ নাম্বার দিলেন? তো নার্সকে আমি প্রশ্ন করেছিলাম এই যে 4-5টা হাসপাতালে ঘুরে আপনাদের হাসপাতালটায় ভর্তি করতে পারলাম, সেটাও হলো ডাক্তারকে বলতে হয়েছে আমি এখানে বসে রইলাম, আপনি রোগী ভর্তি নিবেন, না নিলে আমি সারাদিন এখানে বসে থাকব। তো সরকারি হাসপাতালের নার্স ডাক্তারদের ব্যবহার কীরকম এটা সাধারণ মানুষরা জানে।
একটা রোগী ভর্তি করতে গেলে কতটা মানে পোহাতে হয়। এবং অবশ্যই একটা কারণ আছে, আমার বিকাশ নাম্বার যারা দিয়েছি বাকি বিগত কাজেও দিয়েছি, আমার এই 25 নাম্বারটাই টেলিভিশনে পর্যন্ত প্রকাশ হয়েছে সাহায্যের জন্য। এটা তো মুখ দেখে হয় নাই, শুধু যে আমি ভিডিও করি মানুষকে সাহায্য করি এই কারণে তো হয় না। এটা অবশ্যই একটা টেলিভিশন এই নাম্বারটা প্রচার করার আগে অবশ্যই তারা সব কিছু বিবেচনা করেছে, সব কিছু হিস্ট্রি তদন্ত করে দেখেছে যে আসলে ওই আমার কাছে মানুষ টাকা পাঠাইলো ওই টাকাটা মেরে খাবো কিনা। তো ওই কথায় যেতে চাচ্ছি না। এখন বিষয়টা হলো সাজ্জাতের তারপরে সাজ্জাতের বাবা বাড়ি চলে যাবে এবং ওনাকে অনেকবার বোঝানো হয়েছে। এখন আমি যদি আসলে একটু আপনাদের লাইনে রেখে আমি যদি তার এলাকায় স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করি। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আসলে একটা ভিডিও করছিলাম তো এই পারপাসেই আর কি, ভিডিওর মধ্যেই আপনার যে কথাগুলো থাকবে। তো আপনার যে ওই সাজ্জাতের বিষয়ে আসলে আমার যদি কিছু বলতেন যে সাজ্জাতের বাবার বাড়িতে যাওয়া নিয়ে আমি কতটুকু চেষ্টা করেছি, তারা যে বাড়িতে চলে গেল। এটা কি ফোনে বলতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি এখন আর কি ক্যামেরা অন আছে, আমি আর কি একটা ভিডিও করতেছি, তো এটা একটা ডকুমেন্টারি আকারে আর কি আপলোড দেবো। তো আপনার জায়গা থেকে আপনি যতটুকু জানেন বাকি আপনি যতটুকু করেছেন এটা আর কি একটু যদি বলতেন। এই যে সাজ্জাতের বাবা যে চিকিৎসাধীন অবস্থায় যে বাড়িতে চলে যেতে লাগলো, আমি তো আপনার মাধ্যমেই আসলে সাজ্জাতের সম্পর্কে জানি। তো আপনারা রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করেছিলাম, তারপর সাজ্জাদকে ভর্তি করলাম। আপনাকে বললাম যে ভাই আপনি অপারেশনের সময় কিন্তু থাকবেন, আপনি বললেন আচ্ছা। এখন সাজ্জাতের বাবা যেই হঠাৎ করে অপারেশনে মানে হাসপাতাল থেকে যে বাড়িতে চলে যেতে চাইলো এবং আপনার যে আমরা যে যথেষ্ট পরিমাণে তাকে বুঝাইলাম কি কি বললাম এটা একটু যদি বলতেন। সাজ্জাদের বাবা জন্য তো প্রথমে ভিডিও দেখে আপনি তো আসলেন, অনেক 24-25 ঘন্টা জার্নি করে অনেক কষ্ট করে আসলেন। আমিও সফল গেলাম ওইখানে ভিডিও করার পরে। পরবর্তীতে আমরা ঠিকঠাক রেসপন্স পাইনি, তারপরেও আপনি যথেষ্ট চেষ্টা করেছেন যে আমি ঢাকা নেই করলেন এবং আমি ঢাকা নিয়ে যদি চেষ্টা করবো, দেখি কি হয়, মানুষের একটু কিছু আপডেট যদি ভিডিও দেওয়া যায়, যদি এরকম রেসপন্স। এই ক্ষেত্রে ঢাকা নেওয়ার জন্য আমি 1000 টাকা দিয়েছিলাম এবং কি আপনি যত খরচ ওনাদের নেওয়ার জন্য 2000 টাকা দিয়ে। ভাই আপনি একটু বাসার বাইরে ভাই কথা বলবেন, আপনার নেটওয়ার্কে মনে হয় সমস্যা করতেছে। এক পর্যায়ে যখন ওনাদের ঢাকা পৌঁছাইলাম, তারপরে হাত খরচ বাবুর টাকা আমি দিলাম এখান থেকে, আপনি ওইখান থেকে দিচ্ছেন, খাওয়া দাওয়া করা বাবুদের টাকা পয়সা দেওয়া হয়েছে, শাকিল ভাই দিচ্ছে ওইখানে। তার বাচ্চার জন্য শুনছি 2000 টাকা পাঠাইছে, তার ইয়ের জন্য করা হয়েছে আপনার কিস্তি বাবদ শাকিল ভাই হেল্প করেছে। এখন পরবর্তীতে ওনার বাবা মার এমন একটি মাথায় ভূত চাপলো, সেটা হলো যে আমাকেও ফোন দিয়ে অনেকটা জব্দ, অনেকটা যে আমি থাকবো না, এখানে থাকতে আমার ভালো লাগে না, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি করবো না। এখন এক পর্যায়ে বললো যে ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি তখন তারে বুঝাইলাম করার পরে বলতেছে আমার ছেলে আগে না, আমি আগে, আমার ছেলে মারা গেলে এটা আমার কিছু যায় আসে না, আমাকে বাইচে থাকতে হবে, আমার ছেলে মরে মরুক, আমি আর থাকতে পারবো না ঢাকাতে। এরকম সেই উত্তেজনা আমার সাথে, মানে সেইরকম রাগান্বিত হয়ে এক পর্যায়ে আমি শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাই এরকম শাকিল ভাইও আমাকে তো আগেই জানাইছে, তারপরে বুঝে রাখার জন্য চেষ্টা করলাম, দুজনেই সুনামিয়া সহ চেষ্টা করলাম, সবাই মিলে চেষ্টা করলাম, কিন্তু থাকতে চায় না। এক পর্যায়ে বাসায় চলে আসলো, আসার পরে আমি বললাম যে কি অবস্থা, আপনি যখন শাকিল ভাই আমাকে জানালো যে বাসায় চলে গেছে ভাই, একটু ফোন চাইছে নাকি, একটু জানাইতেন যদি। তখন এখন আমি ফোন দিয়ে যখন জানতে পারলাম তখন আমাকে উল্টা পাল্টা কথাবার্তা। আচ্ছা আমি একটু আপনাকে বলি, আমি হাসপাতাল থেকে যখন ছুটি দিয়েছে যে এখানে আর আসলে টাইফয়েডের মানে নিউমোনিয়ার কোনো চিকিৎসা নেই এবং ডাক্তার বলছে যে আপনারা
কোথায় ঘোরাঘুরি না করে আপনার সোজা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাইন। এবং তার বাবাকে কিন্তু সকাল থেকে বোঝানো হয়েছে, বাবা মাকে, যে দেখেন আপনারা কিন্তু ঢাকায় আসছেন ঘুরতে আসেন না, আপনারা আসছেন বাচ্চার চিকিৎসার জন্য। এখন যদি আপনারা বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে চান, এই বাচ্চার তো আবার নিউমোনিয়া অ্যাটাক করবে, ওকে একটা ইনফেকশন তৈরি হবে, তখন তো একটা বিপদ। তো আপনারা কেন এই বিপদটা ডাইকে আনতেছেন? আপনারা ঢাকায় থাকেন, এই যে এইখান থেকে ছুটি দিলে হার্ট ফাউন্ডেশনে গিয়ে ভর্তি হন। আল্লাহ পাক যেহেতু আমাকে আপনার বাচ্চা পর্যন্ত পৌঁছেইছে, আমরা চেষ্টা করি, ঠিক আছে, চেষ্টা করব। তো উনি বলছে যে ভাই আমার বাড়িতে যাইতে হবে, আমার বাড়িঘর সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম যে আপনার বাড়িঘরই তো নাই, আপনার তো ঠিকমতো বাড়িঘরই নাই, ওটা আবার নষ্ট হবে কি? আপনার বাচ্চারে যদি আল্লাহ যদি রহমত করে, আপনার বাচ্চা যদি সুস্থ হয়ে যায়, আপনার বাচ্চার জন্য আমি বাসস্থানের করার ব্যবস্থা করে দেব। বিগত দিনে মানুষকে করে দিয়েছি, বাসস্থান না করতে পারলে আপনার একটা কর্মসংস্থান করে দেব, এতটুকু নিশ্চয়তা আপনারা দিতে পারি। তো আপনি আপনার বাচ্চাটার মুখের দিকে তাকাই আপনি এইসব উল্টাপাল্টা কথাবার্তা বললেন না। দেন উনি চলে যাবে, তো চলে যাবে। হার্ট ফাউন্ডেশনে দেখানোর পরে ওনারা বলছে যে আপনারা টেস্টগুলো করান, এমার্জেন্সিভাবে টেস্টগুলো করাইয়া ভর্তি করেন, তারপরে টাকা জমা দেন, আমরা অপারেশনের ব্যবস্থা নেব। কিন্তু না, সে বাড়িতে চলে যাবে। আমি কিন্তু এমনও বলছি যে দরকার প্রয়োজনে আপনাকে আমি ছেড়ে দিব, আপনাকে ছেড়ে দিলে আপনি বাড়িতে যাই 2-3 দিন রেস্ট করে আসেন, আপনার বাড়ি থেকে একজন বুঝবান লোক আনেন, ঠিক আছে? তো তারপরে আসলে ব্যাপারটা হলো কি, সেদিনকার ঘটনাটা যেটা, আপনাকে যে চরিত্র নিয়ে একটা কথা বলছে, তা আমি একটু আপনাকে ক্লিয়ার করি ভাই। ওই দিনকার ঘটনা ছিল, দেখেন আমি ঢাকার স্কয়ার হসপিটালে চাকরি করি, এটা তো জানেন। এখন ভাই আমার তো চাকরি শেষ করে, মানে চাকরি শেষ, আমার ডিউটি শেষ হয় ভাই 10:30টায়। তো 10:30টায় ডিউটি শেষ হলে আমার সাজ্জাদের কাছে যাইতে যাইতে 11টা বাজবে। সাজ্জাদকে বাঁচাইতে হইলে আমার অবশ্যই ভিডিও করতে হবে, বাঁচানোর মালিক কিন্তু আমি না, কিন্তু ও সাজ্জাদের চিকিৎসাটা সম্পূর্ণ করতে হলে অবশ্যই আমার ডিউটি শেষ করে যেতে হবে এবং যে ভিডিও করতে হবে। এখন আর বিষয়টা ছিল সেদিনকে বৃষ্টি ছিল, সারা রাত্র বৃষ্টি। তো হাসপাতালে সকালবেলা আবার আপনার যে বিভিন্ন টেস্ট আছে, টেস্টের জন্য আর কি সকালবেলা সিরিয়াল দিতে হবে, আপনার যে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি আছে। তো আমার যে ছোটো ভাই ছিল, ছোটো ভাইয়ের বাসা হইলো আবার যাত্রাবাড়ি। তা আমি বলছি কি তুমি এখানে থাকো, যেহেতু 12টা প্রায় বাজে গেছে রাত্রে, হ্যাঁ যেহেতু তোমার সকাল 7টার দিকে আসতে হবে, আর এখন যেহেতু রাত্রে 12টা বাজছে, তো পাশের মানে একটা কেবিনের মধ্যে তো রাখছি, পাশের বেডে আসলে রুগী নাই। তো রুগী যেহেতু নাই, তো সেক্ষেত্রে তো ওই আমার ছোটো ভাই ওই বেডে থাকতেই পারে। তা আমি এইটা মনে করে, আমি সরল মনে করে ভাই, পার্সোনালি একটা বলেন যে আমরা রুম নিচ্ছি ডাবল বেডের, যেন তাল বাতালে রুগীরও গার্জিয়ান এসে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ আমরা যেন থাকতে পারি। হ্যাঁ, রুম কিন্তু যথেষ্ট পরিমাণে বড় ভাই, রুম যথেষ্ট পরিমাণে বড়। এবং পাশের বেডে এতদিন রুগী ছিল, ওই দিনকে আসলে রুগী ছিল না, সেই কারণে আমি বলছি যে তোমার যেহেতু সকাল 7টায় আসতে হবে, আবার এখন রাত বাজে 12টা, তাহলে তুমি থেকে যাও। এখন আপনাকে আসলে সাজ্জাদের বাবা যদি বলে যে তারা রাত 1টা না কি বলছে, আপনি একটু বলেন। রাত্রে আসে, মেলা রাত্রে আসে, 1টার সময় আসে, 12টার সময় আসে, ঘুম থেকে ডেকে তোলে, আবার ফেরা সকালে আসে, দিনে আসে, এরকম বলছে না? হ্যাঁ হ্যাঁ। তো রাত্রে রাত্রে আসে, রাত 12টা নেই 1টা নেই আসে আবার আমাদের পাশেই থাকে, এই ধরনের। আচ্ছা, উনি যা মানে যেভাবে বলছে, তো আপনার যে মানে এরকমই বলছে, শোনা বাইরেও সম্ভবত, যে আসলে মানে উনি দিন দুপুর নাই রাত নাই, এক এক সময় আসে, ঠিক আছে, 3-4 জন একসাথে আসে। তো আমার বউ এখানে থাকে, ঠিক আছে, এরকম আসবে কেন, এরকম কথাবার্তা বলছে। এখন দেখেন ভাই, একটা ছেলে কিন্তু মানে হাসপাতালে, দুইজন লোক কিন্তু হাসপাতালে মানে সবসময় সাজ্জাদের চিকিৎসা নিয়েই, মানে ওরাও চাকরি করে, চাকরির পাশাপাশি, ঠিক আছে, ওরাও মানে দেখার চেষ্টা করে। আর আমি তো অসুস্থ, এটা তো সবাই জানে, তা আমি ওইভাবে দৌড়িয়ে টাইম দিতে পারি না, তো তারা দৌড়ায়। এখন আমি যদি ভাই আপনার যে হাসপাতালে যাই, এখন আমার ক্যামেরা ধরার জন্যও তো একজন লোক লাগবে, তাই না? তো এখন এইসব কথাবার্তা যদি বলে যে তার কাছে আমরা যাই,
তার বউর কাছে যাই, ঠিক আছে। এখন ভাই আমার আসলে বিবেকের কাছে প্রশ্ন যে উনি তো সাজ্জাদের মা তো মানসিক সমস্যা, তো দেখতে শুনতে তো আলহামদুলিল্লাহ যে অনেক রূপবতী গুণবতী এরকমও তো না। তো ভাই তার বউর কাছে তার বউর কাছে আমাদের যে কি লাভ হবে, আর রাত্রে থাইকেও বা কি লাভ হবে বলতে পারেন? সেটাই তো কথা। এটা তো এমন কিছু না, যারা আসলে মানবিক কাজ করে তাদের হৃদয় এবং হৃদয়টিকে যে কতটা মন মানসিকতা নিয়ে কাজ করে, ভাই তাদের বয়সের সাথেও তো আমাদের যায় না, তাই না? যায় না, যায় না, না না। মানুষের তো একটা রুচি, একটা একটা রুচিবোধ তো আছে। আমার সাথে দুইজন মানুষ গেছে, দেখতে গেছে, ঠিক আছে। একজন মানুষ ফেসবুক থেকে ভিডিও দেখে দেখতে আসছে রাত্রে। এখন আমি কি তাদের জুতো নিয়ে তারাই দেবো হ্যাঁ হ্যাঁ, এখন কথা যে ভাই আসছেন কেন? একজন মানুষ যদি ফেসবুকে ভিডিও দেখে আসে, তারে কি আমি বলবো যে ভাই এখন দেখা করা যাবে না, এখন রাত্র হয়েছে? একটা কথা আমি বলি ভাই, এত অপবাদ যেহেতু দিতে পারছে, মানে ফল খাওয়ানো, ঠিক আছে, ঘুমানো, তার বউর কাছে আমরা যাই কেন, রাত্রে কেন রুমে যাই আমরা, এই কথাগুলা, বাকি কাপড় চোপড় কিনে দেয় না। আপনারা তো মনে হয় বলছে যে আমি কাপড় কিনে দেওয়ার কথা বলছিলাম, যে কাপড় কিনে নিয়ে আসেন। আচ্ছা, এখন আপনার কাছে আপনি ঢাকায় আসার পর সাজ্জাতের বাবাকে কয় টাকা দিয়েছেন? আমি ওই 1,000 টাকা আগে দিয়েছিলাম, পরে 1,000 টাকা দিয়েছে, আরো 1,000 টাকা দেওয়ার কথা ছিল, আর বিকাশে টাকা ছিল না। তারপরে তো ওই যে জান থেকে ওই যে ভূত চাইবে গেল, আর যখন থেকে আপনার কাছে শুনলাম যে না সবই দিতেছেন, তখন তো বললাম যে না, এনাকে এভাবে টাকা দেওয়া তো ঠিক হবে না। ওখান থেকে সব নিতেছে, এ তো থাকা খাওয়া সব চলাফেরা সব দিতেছে, তাহলে আমারটার দিকেও টাকা নিতে চায়, এর মত ভালো না। তখনই ওই যে আমি আর আচ্ছা 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 ভাই, তাহলে এখন আমার কথাটা হইলো কি, যে মানুষগুলো এইসব কথাবার্তা বলতে পারছে আমাদের নামে, তো আল্লাহ না করুক ওর একটা অপারেশনের পরে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন আসলে আমাদের বিপদের কোনো দোষ শেষ থাকবে না। মানে কাইন্দাও আপনি আমি কুল পাবো না। আরও আরও কিছু মানুষ তো ভালো কাজের সামনে থাকে, কিছু মানুষ পেছনে থাকে। যারা পেছনে আছে, মানে যারা আমাদের মানে ভালো কাজের সমালোচনা নিয়েই পড়ে থাকে, তারা এবং সাজ্জাতের বাবারা, মানে বাপ মা যে কী অবস্থা করবে এটা তো অনুমান করতেই পারি, বুঝছেন। এই পরিবার যদি এই কথাই বলতে পারে, মানে তাদের বাচ্চার প্রয়োজনে যদি আমরা রাত্রে দেখতে যাই, একটা মানুষ ফেসবুক থেকে যদি রাত্রে দেখতে আসে, সেইটা নিয়ে যদি হয়ে যায় যে আপনার কাছে রাত্রে আমার বউর কাছে আসছে কেন, তো সব কথা ভাই আসলে সহ্য করা যায় না, বুঝছেন। আচ্ছা ভাই, তাহলে আপনার সাথে আমি আবার পরে কথা বলবো না, একটু সোনা ভাইরে একটু ফোন দেই। আমারই আগে লাগছে, আমারই কথাগুলো শুনে তো আমি সেই ইয়ে হয়ে গেছি। আচ্ছা, আমি একটু সোনা বাইরে ফোন দেই, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ওকে। এখন ওই আমি আর কি একটা ভিডিও বানাচ্ছিলাম, বুঝছেন, সাজ্জাতের বিষয় নিয়ে। অনেক দিন হচ্ছে ভিডিও টিডিও দেই না, তো আপনার যে মানে আপনি যতটুকু জানেন আর কি, বুঝছেন, সবই তো আমি আপনি জানি। আপনার কথাগুলো আর কি মানে রেকর্ডের মাধ্যমে আর কি নিচ্ছি। তো আপনার যে সাজ্জাতের বাবা এই যে বাড়িতে চলে গেল, আপনি তো যথেষ্ট পরিমাণে বুঝাইছেন যাতে না যায়, তাই না? বাচ্চাটার যেন ক্ষতি না করে। বুঝাইছি, যথেষ্ট বুঝাইছি। ওনারা আসার আগের দিনে বুঝাইছি, তার 2 দিন আগে বুঝাইছি, শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না। আমি বুঝাইছি, আশাবুল বুঝাইছি। আচ্ছা, ওনার কি চলে যাওয়াটা কি আসলে খুবই দরকার ছিল, বাচ্চার চিকিৎসাটা না করাইয়া? আসলে কি বলবো, আপনার আমরা যতটুকু জানি বা আমি যতটুকু জানি যে মানুষের রোগ ব্যাধি হইলে বা এরকম বড় রকমের রোগ হইলে বাইরে যায় চিকিৎসা করানোর জন্য। উনি যে যুক্তি দিছে যে ভাই আমার জন্ডিস হয়েছে, আমার শারীরিক দুর্বলতা, জ্বর, অসুখ, তো আমার যদি এটা হয়তো আমি যেতাম করতে পারি রৌমারি আমার এলাকা পার্শ্ববর্তী দূরে ডাক্তারের কাছে, শেষ পর্যন্ত আরো বিভিন্ন জায়গায় যাইতাম। আর উনি সেটা না করে মানে এইটারে কি একটা উছিলা, কি কম এটারে এটা উছিলা বলা যায় যে এই চিকিৎসা নেওয়ার জন্য বাড়িতে আসছে। আচ্ছা, মানে ঢাকা থেকে বাড়ি গেছে চিকিৎসা নিতে, চিকিৎসা নেওয়ার জন্য, মানে মানুষ যায় ঢাকা চিকিৎসা নেওয়ার জন্য, আর উনি ঢাকা থেকে আসছে বাড়িতে চিকিৎসা নেওয়ার জন্য। ওনাকে কিন্তু আমি বলছি আপনি টেস্ট করান, আপনি ডাক্তার দেখান, আপনি ওষুধ খান। উনি ডাক্তার দেখাইয়া ওষুধ টেস্ট করাইয়া ওষুধ খাইয়া ওষুধ দিছে ডাক্তারে, সেটা উনি ডাবল করে খাইতেছে। ওনাকে বুঝাই দেওয়ার পরে আমি সেটা বলছিলাম যে হয়তো বা আপনার এরকমটা হতে পারে
যে ওষুধটা আমি ওভারডোজ নিয়েছিলাম, তা না হলে তো এরকম হওয়ার কথা না। তা আসলে আমি ওই জায়গায় আচ্ছা পড়ে যাই গেলাম। হোক, উনি একটা কথা বলছে আমার খুব খারাপ লাগছে যে আমি বাঁচলে তারপরে আমার বাচ্চা, আপনার আমার বাচ্চা বাঁচে বাঁচুক না মরলে মরে যাক, আমি বাড়িতে যাব। ওনাকে আর কি বলবো, ওনার আসলে এটা ভাষা আমার আসে না। যে আমরা যতটুকু চেষ্টা করলাম, চেষ্টা করে আপনার সাথে যোগাযোগ করে হয়তো আমি তো বলি যে একজন ফেরেস্তা পাইছিল উনি, তো উনি ওনার জায়গা থেকে যেটা করলো এটা আসলে বলার বাইরে। চিকিৎসা করানোর জন্য ঢাকা গেছে, টাকার জন্য না। আচ্ছা, এই যে উনি যে একটা অভিযোগ করলো ওনারা যে আমরা ঠিকমতো তাদের তাদের একটু ফলও কিনে দেই না, জামা কাপড়ও কিনে দেই না, বাকি আপনার যে খাবার দাবার ঠিকমতো দেই না, তো এই বিষয়টা আপনার কাছে আপনার কিছু বলার আছে কিনা যে এই বিষয়টা নিয়ে? আসলে কি বলবো, আমি তো আর সচক্ষে দেখি নাই, কিন্তু আমি যতটুকু জানি, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু জানি, যারা একটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারে, যার পিছনে সারাটা দিন একটা লোক সেট করে রাখতে পারে, হাসপাতালে কেবিন নিয়ে দিতে পারে, চিকিৎসা খরচ চালাইতে পারে, আর সে মনে করেন যে খাবার 3 বেলার জায়গায় 1 বেলা দিবে অথবা 2 বেলা দিবে, অথবা ওষুধ কিনে দিবে না, আমি এটা মানে কিভাবে বিশ্বাস করবো? আমার এটা বুঝে আসে না। এটা না না, ওষুধ সারাদিন নিয়ে তারা আমাকে কমপ্লেন করে নাই, ওষুধ নিয়ে কমপ্লেন করে নাই, কমপ্লেন করছে তাদের খাবার নিয়ে। খাবার নিয়ে আমি খাবারে, একটা মানুষের খাবারে কয় টাকা যায়? একটা মানুষের খাবারে দিনে 200 টাকা, দিনে 500 টাকা। ভাই আমি কিন্তু রাত্রের জন্য 500 টাকা দিতাম, মানে রাত্রের জন্য 500, দুপুরের জন্য 500। আপনার যে সারাদিনে মানে সব মিলে হাসপাতালে গেলে তার বাবার কাছে জিজ্ঞেস করেন, হয়তো বা 2000 টাকা আমি ধরাই দিয়ে আসতাম, যেটা অন্য সাইডে খরচ করবেন। আমার কিন্তু ওষুধ খরচ, টেস্ট খরচ, কেবিন ভাড়া, এইসব খরচ কিন্তু আছে, এগুলো কিন্তু অন্য সাইডের খাবারের জন্য। এই কেবিন সম্পর্কে আপনারে বলি, আমি বা আমার ফ্যামিলি, হয়তো আমরা যে এলাকায় বসবাস করি দারিদ্র সীমার নিচে, এখান থেকে কিছুটা হলেও আমরা একটু ভালো, আল্লাহ আমাদের চালায়। আমরা আমাদের থেকে আল্লাহ না করুক, বা আমাদের এলাকায় যারা আছে বিত্তশীল, তারাও ভাই এই হাসপাতালে যায় একটা কেবিন নিয়ে থাকার মতো সামর্থ্য খুবই কম মানুষের। হাতে গোনা, আমি মনে করি না যে শতকরা একজন আছে। আর সেখানে ওই ব্যক্তির একটা কেবিন নিয়ে দেওয়া, কেবিনের ভাড়া, খাওয়া, থাকা, যাবতীয় খরচা যে চালাইতে পারে, আর তার একবেলা খাবার নিয়ে যে অভিযোগ করছে, আমি এটারে বলবো যে আসলে উনি মানে আমার একটা এখানে কি ভাষা বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন আমরা যদি আগামীতে যদি আগাই, সাজ্জাতের জন্য অনেকে আসলে ফেসবুকে বলতেছে যে ভাই বাচ্চাটার জন্য মায়া লাগে, বাচ্চাটার জন্য কিছু করেন, কিন্তু আল্লাহ না করুক বাচ্চার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কি আমরা সবাই মিলে একটা বিপদে পড়বো না? যেই পরিবার চরিত্র নিয়ে কথা বলতে পারছে, মানে তার বউর কাছে পোলাপান যায় কেন, তাদের রুমে থাকে কেন, রাত 2টা না, রাত 11টা নাই, 10টা নাই, দুপুর নাই, সকাল নাই, ঠিক আছে, লোক আসে কেন? ভাই তারা তো আপনাদের সাহায্য করতে গেছিল। একটা ফেসবুক থেকে ভাই ঢাকা শহরে মানুষের অফিস শেষ হয় রাত্রে, সেই মানুষটা যদি হাসপাতালে দেখতে আসতে চায়, তারে কি আমি না করব? এই কথাটা আমারে বলছে শরীফ ভাই, যে ভাই এরকম সীমাচার রাত 12টার সময় তারা 8-10 জন যুবক আইসা ভিডিও করার জন্য আসে। ভাই 8-10 জন, এটা আসলে খুবই ভুল কথা করে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো হাসপাতালে একটা ছেলে বাকি 2 জনের, তো আমি অল টাইম সকাল বিকাল মানে আমার বন্ধু বান্ধবরা বলি যে তুই সকালে টাইম দিস, আমি বিকালে আরেকজনের বলি বিকালে টাইম দিস, আমি তো নিজেও একটু অসুস্থ, তো এর মধ্যে 2 জন মানুষ ফোন করছে ওরে আর কি দেখতে যাবে, ঠিক আছে। এখন আমি তো না বলতে পারি না, ঠিক আছে, বলে শাকিল ভাই আপনি কখন আসবেন, আমরা আসলে আমরা দেখতে আসবো, আমাদের বাসা শ্যামলী। এখন আমি তাদের নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি, আমি ওর সাথে বলছিলাম। হ্যাঁ আমি একটু বলি আপনারে, যে এই যে 8-10 জনের কথা অভিযোগ করতেছেন, 8 জন 10 জন আসে, হতে তো পারে এই 10 জনের মধ্যে থেকে 5 জন দাতা, 5 জন আপনার সেবার আপনাকে দিতে আসছে, হতে তো পারে 5 জন আপনাকে দেখতে আসছে। আবার এমনও তো হতে পারে যে 5 জন আপনার পাশে আছে, তারা চাকরি করার পরে আপনার কাছে একটু সময় দিতেছে। মানুষ নিয়ে যদি আপনি বিরক্ত হন, তাহলে মানুষের কাছ থেকে টাকা তো আপনি বের করতে পারবেন না। ভাই ও তখন আসলে মোটেও 12টা ছিল না, তখন ছিল 11টাও বাজে নাই। তো আমি অফিস শেষ করে বেরোইছি, 2 জন মানুষ ফোন করছে যে শাকিল ভাই সাজ্জাদকে দেখতে যাব, তো আপনি আসবেন কখন? আমি বললাম ভাই আমি 11টার দিক দিয়ে আসবো। তো তাদের নিয়ে গেলাম, আর হাসপাতালে 2 জন ছিল, মোট আমরা
6 জন। এখন 6 জন লোক আপনাকে সাহায্য করতে গেছে বাকি আপনার বাচ্চারা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এখন এইটা যদি আপনি অথবা আপনাকে দেখতে গেছে, অথবা এমনও তো হতে পারে যে আপনাকে দেখে 6 জনের মধ্যে 2 জন অন্তত পক্ষে 2-1,000, 5,000, 10,000 টাকা হ্যাঁ সেদিনকে তো হতে পারে। সেদিনকেই তো এক ভাই আসলো রাত্রে, আইসা দেখে গেল, তার বোন রেজাই বললো, তার বোন আবার 31,000 টাকা দিয়ে গেল। হয়তো সে তো রাত্রেই আসছে দেখতে। তো হতে পারে। তো এগুলা নিয়ে যদি বিরক্ত হয়, তা অথবা মনে করেন যে তাদেরকে আমি কি বলবো, এটা আসলে ভাষা বলা না, যে আমি গেলাম, আমি আপনাকে রোগী হিসেবে দেখতে গেলাম, যা কিছু দিয়ে আসলাম, তা আপনাকে না দেখে না শুনে, অথবা মনে করেন যে এটি মন চাইলে আমি টাকা দিলাম, আমার আবেগটা যদি আপনি না জানাইতে পারেন, তো আপনাকে টাকা দেই কোন হিসাবে? এক, দ্বিতীয়ত হলো যারা যাইতেছে তারা তো আপনাকে এই কেরাম ইফটিজিং, হ্যারাসমেন্ট বা সেক্সুয়ালি কিছু ওইরকম কিছু দিচ্ছে। আমি তো মনে করি যারা দাতা, যারা দিচ্ছে, তাদেরকে যারা এই সমস্ত মনোভাব পোষণ করাটা আমি অযৌক্তিক মনে করি। এখন মূলত আমি ফোন দেব একটু ইসরাফিলের বাবাকে। তো উনি প্রায় মাসের উপরে বাচ্চার জন্য আমার সাথে থেকেছে। তো ওনার আসলে কিছু বক্তব্য যদি নেওয়া যায়, যে উনি আসলে আমার থেকে কি কি সমস্যা ফেস করেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমি একটা ভিডিও করতেছি, তো তো আসলে একটু সমস্যা হয়েছে, এই কারণে আপনি একটু একটু মানে একটু জোরে কথা বললেন যাতে শোনা যায় আর কি, বুঝছেন? তো এখন বিষয়টা হয়েছে, সাজ্জাদরে চিকিৎসা করাইছি ইসরাফিলের পর, এটা তো জানেন, আপনি নিজেও টাকা ডোনেশন করছেন। তো এখন বিষয়টা হলো কি, সাজ্জাদের মা আসলে মানে মা বাবা অভিযোগ করেছে যে তাদের খাবার দাবারে অনেক কষ্ট হয়েছে, ঠিকমতো খাবার দাবার দেই নাই, তাদের বাচ্চারে ফল কিনে দেই নাই, তারপরে তাদের কাপড় চোপড় কিনে দেই নাই, তারপরে হইলো এই বিষয়টা আসলে মানে আপনি আসলে কি কি অভাব ফিল করছেন আসলে আমার থেকে, মানে ইসরাফিলের জন্য? আসলে আমি তো কিছুই ফিল করি না। আমি তো আমার মনে করেন বাচ্চার ফল যেটা লাগবে ওইটা আরো মানে বাড়তি বাড়তি আনি দিতাম, ওইটা বাচ্চা খাইতে না পারবে, ওইটা মনে করেন ওগুলা নষ্ট হয়ে যাইলে মনে করেন ওই খালাম্মা খাইতো, আমরা খাইতাম, মানে কি অনেক কিছু, মানে কি বাচ্চার খাবার দাবার আমার তো কোনো সমস্যা না। সাজ্জাদ এটা তো বলা ঠিক না। এটা তো আমি যে আপনার যে আপনার যে এরকম কিছু হইবে আমি বিশ্বাস করি না। এই তো সাজ্জাদ মনে হয় যে হয়তো সমস্যা আছে। আপনার বাচ্চার মানে ফল থাকা অবস্থায় তো হাসপাতালে ফল আছে, তাই না? হ্যাঁ, মানে সব সময় থাকবে এগুলো, আপনার নষ্ট হয়ে যায় তো অনেক ফল, মনে করেন এগুলো আমরা নিজেরও খাইতাম। সাজ্জাদ ইসরাফিল তো হরলিক্স শেষ হওয়ার আগে আবার হরলিক্স নিয়ে আসতাম। বাকি আপনার বাচ্চার আসলে এই যে 7,500 টাকা দামের যে এক একটা ইঞ্জেকশন ছিল, সেই ইঞ্জেকশন কি কখনো শেষ হয়েছে? মানে ইঞ্জেকশন পান নাই, বাকি ইঞ্জেকশন শেষ হয়ে গেছে আনতে পারেন না, এরকম কোনো দিন হয়েছে? আরে না, এটা তো মনে করেন আরো মনে করেন ডাক্তার, আমরা ডাক্তারের আমরা জিজ্ঞাসা করতাম লাগবে কিনা, লাগলে খালি বলেন আমরা আনি দিই। ওটা তো মনে করেন শর্ত জীবনও না, মানে আমরা তো এরকম না যেটা যে কোনো কিছু যে ইঞ্জেকশন গুলা মনে করেন যেটা লাগবে ওই দিয়ে আমরা সবসময় আনি রাখতাম। আমরা একসাথে তো আনি রেখছি একটা। আচ্ছা, আপনার বাচ্চার ওষুধ বাকি আপনার, আচ্ছা আপনি কখনো আমারে ফোন দিয়ে টাকা চাইলে, ইসরাফিলের যতদিন চিকিৎসা চলছে আমি যখন বাসায় ছিলাম, তো বাসায় থাকা অবস্থায় আপনার বাচ্চার জন্য যদি কোনো পারপাসে টাকা লেগে থাকে আমারে ফোন দিয়ে পাইছেন নাকি পান নাই? না, আমি আমার সমস্যা নেই, আপনারা ফোন দিতে অবশ্যই আপনি কইতেন ভাই আমি আপনার টাকা যদি টাকা লাগতো আমি ফোন দিলে টাকা তো বিকাশে পাঠাইছেন, 2 দিনই টাকা পাঠাই দিচ্ছেন, বুঝলেন? মানে আমার বিকাশে পাঠাইছেন যে আমাকে খাবার দাবার মানে টাকা পয়সা লাগবে আচ্ছা। আমার কল দিন, কল দিলে আমি টাকা আনতে, মানে কি আমি তো অফিসে চাকরি মাকরি করি, হয়তো আমি আসতে একটু লেট দিলে তো আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে সমস্যা দিলে আমি ফোন দিলে আমি টাকা বিকাশে মারি দিলে আপনি উঠে কি যা যা ইচ্ছা লাগে আপনাকে খাওয়া দাওয়ার এগুলা মানে কি ব্যবস্থা করে দেয়নি, এরকম দিয়ে দিচ্ছেন। এরপরে আমি যখন না যাইতে পারতাম তখন কি আপনার হাসপাতালে কেউ যাইতো? জি, মানে আমি ধরেন যাইতে পারলাম না অফিসের কাজের কারণে, আপনার বাচ্চারা নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, বাকি টেস্ট করাতে যাওয়া, বাকি দৌড়াদৌড়ি, তখন কি আপনার পাশে কেউ থাকতো কি না? না ওই সময় মনে করেন আমি তো মনে করেন দেখে গেছে আপনি না আইতে পারলে
হয়তো কোনো যে দূরে কোনো নেওয়া লাগলে আপনি ওই যে আপনার ওই খালতো ভাই আছে ফোন দিয়ে কয়ে দিয়েছেন, আমি যেটা মানে না চাইতাম ওটা আমিই বলতাম যে ভাই এটা তো আমি আমার দ্বারা সম্ভব হইতো না। তো আপনি কইতেন যে আচ্ছা তোমার দ্বারা সম্ভব না হইলে আমি আমার খালতো ভাইরে ফাটাই, আমি তো এখন আইতে পারছি না, তো ও আইতো। আর যেটা আমার দ্বারা সম্ভব হইতো ওইটা তো আমি কইতাম না ভাই এটা আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব। আচ্ছা, আমার খালতো ভাই বা কি ওমর ছেলেটা বা কি আপনার যে আমার বন্ধু বান্ধব আরো অনেকেই তো ছিল আপনার বাচ্চার পাশে, আমি না আমারে না পাইলেও। হ্যাঁ ওরা তো সবসময় আসতো, ওরা তো আসছি। এ ব্যতীত আপনার তো রাত্রেও আপনার কি বাচ্চারা রাত্রে কেউ দেখতে আসছিল কি না? মানে রাত্রে যে কেউ অফিস শেষ করে বা কি মানে আমাদের বাদে মানে ইসরাফিলরে দেখতে রাত্রে কেউ হাসপাতালে আসছে কি না? ইচ্ছা ফেলে দেখতে মনে করেন অনেকে আপনার যে আপনার বন্ধু বান্ধব আসতো, আবার সেই যে অনেক ওই বাইরের থেকে লোকজন মানে অনেক টাইমে আসতো। এখন আপনার যে ইসরাফিলের সরি সাজ্জাতের মা বাবার অভিযোগ হইল আমার বউ এখানে আছে, রাত্রে কেন হাসপাতালে লোক আসবে, তারা রাত্রে কয়েকজন মিলে আসে, এক এক সময় এক একজন আসে। তারপরে বিষয়টা হয়েছে কি ইসরাফিলের সাজ্জাতের আপনার যে সাজ্জাতের ওইখানে সকালে 7টার সময় একজন লোক লাগবে। মানে একটা মানে অনেক খারাপ একটা মাইন্ডে গেছে কেন না? 7টার সময় হাসপাতালে লোক লাগবে, তো সেই কারণে এক একজনের বাসাতে এক এক জায়গায়, এটা তো জানেনই। এখন তারপরে আমি বাহিরে বৃষ্টি পড়ে আর কেবিনে তো ইসরাফিলের চিকিৎসাও তো কেবিনে রেখেই করছি। এখন ওই অনেক সময় আছে না সিঙ্গেল মানে টুইন শেয়ার কেবিন, মানে এক এক রুমে 2জন রুগী থাকে, তো ওই একটা বেডে রুগী নাই। তো আমি বলছি কি আমার ছোটো ভাইরে যে তুই থাক এইখানে রাত্রে, সকালে যেহেতু 7টার সময় আসতে হবে, তো রাত্রে তুই থাক, এখন তুই 12টা বাজে, এখন যদি যাইস তাহলে তো তোর রাত্রে যাইতে যাইতে 3টে বাজে যাইবে। তো সেই ছেলেটা থাকছে নিজের চাকরি বাকরি বাদ দিয়া বা কি অফিস টফিস করে ক্লান্ত শরীর নিয়া, সেইটা কি আসলে মানে এখন যদি সাজ্জাতের বাবা মা বলে আমার বউ আছে এখানে রাত্রে লোক থাকবে কেন, ঠিক আছে তারা আমার বউর কাছে আসবে কেন, এই কথাগুলো আসলে কেমন জানি লাগে না? আসলে না, এটা তো খুবই খারাপ। আমি ওই যে আপনার ওই যে আঙ্গুল যে শান্তি রাইডের বুঝছেন, হ্যাঁ ওই যে হে মিয়া এই যে রক্ত দিছে বেশিটা দিছে মাত্র, আমি নিজে বলছি ভাই আপনি এখানে থাকেন, সমস্যা নাই, বেড 2টা আছে, আমরা মানে কষ্ট মস্তে থাকুন ভাই। আমরা তো মনে করেন আমরা তো ওরকম, আমি তো আর আপনার ওরা যারা আসতো ওরা তো ওরকম লোক না। আর মনে করেন একটা রুগীর মানে সাথে মনে করেন আসলে করে ভালোর জন্য মানে মানে রাজনীতি ভালোর জন্য, কিন্তু আমরা যদি মনে করেন এরকম একটা মানে খারাপ মাইন্ডে নিজে আমার আমি কি বা আমার এই যে রুমে থাকবো বিল্লে এরকম নিলে তো এটা তো মানে আচ্ছা, আপনিও তো মাঝে মধ্যে আমি যখন হাসপাতালে গেছি বাকি আমার ছোট ভাইরা যখন ছিল, আপনিও তো মাঝে মধ্যে কাজে বিভিন্ন কাজে বাকি টেস্ট করতে বাকি ওষুধ টষুধ আনতে আপনিও তো রাত্রেও তো ইসরাফিলের জন্য বিভিন্ন জায়গায় গেছেন, আমরা তখন কেবিনে ছিলাম। তো ভাবি কি কোনোদিন অভিযোগ করছে কিনা আজ পর্যন্ত যে আমরা তার দিকে একটু খারাপ নজরে তাকাইছি? না না ভাই, আমার কোনোদিনও আপনার ভাবি কোনোদিন নাইলে আপনি চলে যান নাইলে বাইরে আছে এইরকম কোনো কথা কোনোদিনও বলো না। আর আমি তো কি দেবে না, ওরা তো মনে করেন আপনারা তো আপনারা তো সব আমার জন্য দূরে দিচ্ছেন, আমার ভালোর জন্য। তারা আমি তো এরকম কোনো এগুলো তো মানুষের কাজ না। আমরা ভাবি তো কোনোদিন তো এই সমস্ত কথা তো ভালো কথা মানে অন্য কথা মানে আপনাকে বিষয় নিয়ে যে মানে একটা কোনো কিছুই বলে না। আরো বলতেছে না শাকিল ভাই মনে করেন সবসময় আসে বন্ধু বান্ধব নিয়ে মানে মানে আসি দেখাশোনা করি যা মানে এরকম মানে কেউ করতো না যেরকম করে, বন্ধু বান্ধব নিয়ে আসি মানে ভালো মন্দ একটা জিনিস জিগা ভিডিও করে মানে সবসময় একটা ভিডিও ছাড়ে এরকম মানে কোথায় মানে আমি দেখি না। আমরা দুজন মানে সবসময় মানে কি এরকম এগুলা নিয়ে মানে কথাবার্তা। তারপরে আবার কথা বলছে যে আসলে মানে তার বাচ্চার চিকিৎসা ঠিক আছে, তো আমার আসলে মানে তাদের ফোন নাম্বার না দিয়ে আমার ফোন নাম্বার কেন দিলাম, ঠিক আছে। তো এইটা নিয়ে আসলে আপনার কিছু বলার আছে যে তাদের ফোন নাম্বার না দিয়ে আমার ফোন নাম্বার কেন বিকাশ নগদ দিলাম? না 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 ভাই, আমি তো আপনাদের বলছি না ভাই, আমি যে কোনো টাইমে বলছি যে টাকা কেউ ফাটাতে চাইলে আমি বলছি যে শাকিল ভাইয়ের নাম্বারে ফাটান, সমস্যা নাই, বেশি টাকা আমার বিকাশ হয়তো না, আমি আপনার শাকিল ভাইয়ের নাম্বারে ফাটান। আপনার স্ক্রিনে কি আমার নাম্বার দিচ্ছি না, আমি তো বলছি যে না আপনার নাম্বারটা দেন, আমার নাম্বার দেওয়া লাগবে না। আচ্ছা, আপনারা তো মনে হয় মাঝে মধ্যে প্রতারক চক্র ফোন দিছে যে আপনার বিকাশ হ্যাক করার জন্য, দিছে না?
হ্যাঁ দিছে দিছে। আমার সামনে আমি যখন আপনারা হাসপাতালে ছিলাম তখনও তো আমার নাম্বারে অনেক বিকাশ প্রতারক চক্র ফোন দিছে না? আমি তিনটা ফোন দিছে, মানে তিনবার ফোন দিছে বুঝছেন। 3বার ফোন দিয়েছে আপনারা, কিন্তু আপনার নাম্বার ভিডিওতে কোনো জায়গায় দেওয়া হয় নাই। ওই যে আমার কাছে না। চাইছে ইসরাফিলের বাবার নাম্বারটা একটু বলেন, এইভাবেই তো। এইভাবে এখন বিষয়টা হইলো যে আপনার কি কোনো দিন কোনোভাবে মনে হয় যে আপনার নাম্বার যদি দিয়ে আমি ভিডিও বানাইতাম, আপনার বাচ্চার জন্য ইসরাফিলের জন্য মানুষ 10 লাখ টাকা দিত, এটা কি আপনার কোনো দিন মনে হয়? না না ভাই, আমার মনে হয় না যে মানে আমার নাম্বারে মানে এই যে 10 লাখ টাকা আসতো, এটা আমার মনে হয় না বুঝছেন নি। কিলে আমি মানে এটা আর আপনার নাম্বার দেওয়াটা তো ভালো, হয়তো আপনার লগে মনে করেন দেখা গেছে আপনার এই যে ইউটিউব চ্যানেলে অনেক মানুষের সাথে পরিচয় আছে, আপনার একটা ভিডিও দেখে আপনার নাম্বারটা চিনে, দেখা গেছে আপনার চিনে, মনে করেন দেখা গেছে এই নাম্বারটা হইলে আপনার তো বিশ্বাস অন্তত সবাই করে, আমার নাম্বারে টাকা অবশ্যই ফাটাইবে। আর আমার নাম্বার দিলে তো মনে করেন হয়তো কেউ ফাটাইবে, কেউ ফাটাইতো না। আবার একটা কিন্তু বিষয় আছে, এই যে মানুষ ইসরাফিলের জন্য আমি বলছি 10 লাখ টাকা লাগবে, দিছে কেন জানেন? যে জানে যে ইসরাফিলের চিকিৎসা থেকে একটা টাকা থাইকে গেলেও সে 1 টাকা ভালো কোনো কাজের জন্য লাগবে। যেমন আপনার ইসরাফিলের চিকিৎসার পরে, ইসরাফিলের দুর্ঘটনা ঘটার পরে আপনি কিন্তু 4.5 লাখ টাকার কর্মসংস্থান পাইছেন। তো আমি যদি আপনার নাম্বার দিয়ে একটা ভিডিও করে দিয়ে আসতাম, আপনার বাড়িতে যে ভিডিওটা করে দিয়ে আসলাম, তারপর ওই সময় কি আসলে সব টাকা ম্যানেজ হয়ে গেছে এক ভিডিও দিয়ে? আপনার কি মনে হয়? না 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 না, ওই সময় ভিডিও দিয়ে টাকা ম্যানেজ হয় না ভাই, কি বলেন, একটা ভিডিও দিয়ে আপনার ওই যে আপনার আমার ভিডিওর আগে তো ওই যে আপনার কি চ্যানেল থেকে জানি, আচ্ছা ডিবিসি, আচ্ছা ভালো কথা, ডিবিসি টিভি চ্যানেল আপনার ইসরাফিলে নিয়ে একটা নিউজ করছিল, আপনি কয় টাকা সাহায্য পাইছিলেন? ডিবিসি টিভি চ্যানেলের মতো একটা টিভি চ্যানেল যেখানে সম্পূর্ণ ঘটনাটা সত্য, একটা টিভি চ্যানেল নিউজ করার পরে আপনি কয় টাকা সাহায্য পাইছিলেন? আমি মনে হয় 1020 টাকা পাইছি ভাই টোটালি। টোটালি 1020 টাকা পাইছেন তাদের নিউজ থেকে? আর মানে টাকা এসে ওই যে আপনি নাম্বার দিতেন, মানে আমার নাম্বার সাইলেন্ট নাম্বার দিতেন, আচ্ছা মানে হেমনে টাকা এসে আমার নাম্বারে, মানে টোটালি আপনার মোবাইলের ডিবিসি চ্যানেলের নিউজ সহ 20,000 টাকা আপনার নাম্বারে ঢুকছে, তাই তো? হ্যাঁ ডিভিশনালে মাত্র 20,000 টাকা ঢুকছে, এই ইয়েতে টাকা ঢুকো না আমার নাম্বারে। আচ্ছা, আর আমি ভিডিও করার, আমি তো কোনো টিভি চ্যানেলের সাংবাদিক না, আমি কোনো টিভি চ্যানেলের মালিক না, আমি ভিডিও করার পরে আপনার বাচ্চার জন্য 10 লাখ টাকা সাহায্য আসছে। এখন এইটা তো আপনার নাম্বার দিয়ে আর ভিডিও করলে তো কখনোই আসতো না আমার মনে হয়, আমার যতটুকু ব্যক্তিগত জায়গা থেকে মনে হয়। আমার নাম্বার দিলে এত টাকা আসতো না, কারণ মানুষ এতটুকু আমার উপরে নির্ভর, আমি যেটা নিজের প্রশংসা না করলেই নয়, যে ইসরাফিলের চিকিৎসা শেষে কি হইবে বা কি না হইবে, 1 টাকা থাইকে গেলে এটার কি ব্যবস্থা হইবে, বাকি এই যে আপনার যে বাচ্চারে লাস্ট পর্যন্ত আপনার বাচ্চার লাশ নিয়ে ঘুরলাম, ঠিক আছে, লাস্ট পর্যন্ত জায়গা কিনেও কিন্তু দাফন দিতে হয়েছে, এটা তো অস্বীকার করা যায় না, ঠিক আছে? তো আপনার যে এই সব ব্যবস্থা, মানে বাকি এই সব যে সব কিছু দৌড়াদৌড়ি সব কিছু, এই যে আপনার পাশে কেউ ছিল না, আপনার বাচ্চা যখন মারা গেছে তখন তো আপনার আসলে মাথায় কাজ করতেছে না, তো তখন আপনার পাশে তো অবশ্যই একটা মানুষের সাপোর্ট প্রয়োজন ছিল। তো আপনি সব বিষয়ে আসলে আমার কাছ থেকে সাপোর্ট পাইছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা আসলে? আমি কোনো কিছু মানে আমার নিজের মানে আত্মীয় স্বজনের কাছে যেটা না পাইছি, আমি আপনার কাছে ওটুক সাপোর্ট মানে আমি পাইছি, অনেক সাপোর্ট পাইছি বুঝছেন। এটা আমি মানে কোনোদিন যে মানে মানে এই ঋণ কোনোদিন শোধ করতাম পারবো কিনা মানে আমি জানি না, এটা উপরে আল্লাহ জানে। তো এটা উপরে আল্লাহ ভালো জানে, আমি যতটুকু সাপোর্ট পাইছি আপনাকে তো ওরা মানে আপনার বন্ধু বান্ধব মানে যে বুঝে আমার আপনার ছিল সাপোর্ট করছে সবাই, মানে কি আমার ইচ্ছাগুলোর জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, একটা ইনজেকশন যেটা না পাইতো কিন্তু গোড়া ঢাকা শহর এরা মানে তন্ন করে খুঁজে হইলো মানে কি ওই ইনজেকশনটা। আচ্ছা হ্যাঁ ভালো কথা, আপনি তো ইসরাফিলের জন্য একটা ইনজেকশন কয় জায়গা ঘুরছেন, কয় ঘন্টা ঘুরছেন আপনার মনে আছে একটু বলেন যদি? অনেক জায়গায় ঘুরছে, মনে করেন একটা ইনজেকশনের জন্য আমি মনে হয় যে সকাল থেকে মনে করেন অন্তত 10টা জায়গা গেছি, আমি পাই না। তারপরে আপনার কাছে বলেছি ভাই এমনি এমনি ইনজেকশনটা পাই দিচ্ছি না, তারপরে আপনি ওইখান থেকে বন্ধু বান্ধব নিয়ে ওটা ঢাকা শহর খুঁজি পরে ইনজেকশন, তাও কিন্তু বিকাল হয়ে গেছে, ইনজেকশন পাইতে পাইতে সন্ধ্যা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এই একটা বড় একটা, তারপরে কি লাগবে 5,312 টাকাটা, কিন্তু আনছেন কিন্তু বড় একটা ওটা হইতেছে না। হ্যাঁ কি পাত্তি দিয়া এখন আপনার যে এই যে ধরেন আমি আপনার কাছে সত্য কথাই বলি,
এই যে ধরেন ইসরাফিলের ইঞ্জেকশনটা, এখন আপনার যে যাদের আমি 10-12 জন লোক খাটাইলাম বিভিন্ন জায়গায় যে ইঞ্জেকশনটা ম্যানেজ করার চেষ্টা কর, এখন তারা কেউ ছাত্র মানুষ, কেউ চাকরিজীবী মানুষ, এখন অবশ্যই কিন্তু তাদের গাড়ি ভাড়াটা আমার বহন করতে হয়েছে। অবশ্যই লাগবে না, অবরোধ তো মনে করেন একটা মানুষ ধরে দিলে তো গাড়ি ভাড়া তো অবশ্যই লাগে, এটা তো মানে স্বাভাবিক। এটা গাড়ি ভাড়া তো অন্তত মনে করেন দিতে হবে না। এটা তো মনে করেন দেখা গেছে বা মনে করেন দেখা গেছে চাকরি বাকরি করে, এগুলো তো মনে করেন দেখা গেছে পকেটে সবসময়, চাকরিজীবীর কি সবসময় পকেটে টাকা রাখে যে একটা মানবিক নিয়ে কিংবা সবসময় ঘুরে দেবে, তো মাস শেষ কিছু টাকা আসে মনে করেন ওইটা খরচ করে। তো ওরা তো প্রতিদিনই কি মানে কি ইচ্ছাগুলি রেগুলার নিয়ে দৌড়াদৌড়ি করতে, তো গাড়ি ভাড়াটা মনে করেন এখানে যাইলে 10 টাকা লাগবে, এটা তো অবশ্যই খরচ দেওয়া লাগবে না, লাগবে না? হ্যাঁ, এখন এখন আপনার বিকাশ নাম্বার দিয়েই যদি আমি, এখন আপনারা যদি বলতাম ফোন করে আপনার বিকাশ নাম্বার দিয়ে আপনার ভিডিও করে দিয়া আপনার বাচ্চার চিকিৎসার জন্য আপনার হাসপাতালে ভর্তি করতাম। এখন ওষুধ লাগবে, আপনি আমার ফোন দিছেন, এখন আপনারা আমি বলতাম যে ভাই ওদের কাছে 2000 টাকা দিয়ে দেন এক্সট্রা, আপনার মনে কিন্তু প্রশ্ন জাগতো যে কিরে গাড়ি বেড়ার জন্য 2000 টাকা চাইছে, অথচ এই যে 10 জন দিয়া যে আমি খুঁজাইছি, এটা কিন্তু আপনি তখন বুঝতেন না, বুঝতেন? করতে ঠিক আছে তো। আরে ভাই আমি এখন এই যে সাজ্জাদের আম্মু আব্বু মানে ওরা আসলে আসলে ভাই মানুষ মানুষ চায় না একটা জিনিস আসলে এগুলো পাওয়া ঠিক না, কিন্তু মানুষ মানে নিজের প্রতি নিজের যার বিশ্বাস না থাকে ওর দ্বারা কিছু সম্ভব না। ও মানে বিশ্বাস নাই, একটা মানে আত্মবিশ্বাস মানুষের প্রতি মনে হয় যে নাই। এখন এই যে সাজ্জাতের যদি এরপরেও যদি আমি চিকিৎসা অপারেশনের যদি ব্যবস্থা করি, যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, যেহেতু বাচ্চা মানুষ, তখন তো আমি বিরাট বড় ধরনের ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, তো এখন তো মানে আমি আমি তো আমারে আপনি বলছেন না ভাই এমনি এমনি এখন এই যে স্টাফেলের এই অপারেশন। হ্যাঁ, আপনার কাছ থেকে কিন্তু আমি সিগনেচার নিয়েছিলাম, আপনি বলছেন ভাই সিগনেচার কিছু লাগবে না, আমি কোনো সমস্যা করবো না, তারপরেও কিন্তু আমি আপনারা বলছি যে ভাই আপনি সিগনেচার করতে হবে, তারপরে আপনি নিজ ইচ্ছে সিগনেচার করলেন, ঠিক আছে, যে সব জায়গায় সিগনেচার করবো সমস্যা নাই, কিন্তু ওনাদের ব্যাপারটা হলো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তো বলবে যে আমার বাচ্চারে তারা মাইরে ফেলাইছে, তখন একটা বড় ঝামেলা না? আমরা তো অবশ্যই মানে ওরা তো অনেক যদি এরকম করে তাহলে তো হয়তো মানুষের হয়াত নদীতে আল্লাহকে বাচ্চা মানুষ মারা যাইব, হয়তো ওরা আবার উল্টা পাল্টা কথাবার্তা বলবো, তাহলে তো বিরাট ধরনের একটা ঝামেলা। আপনার এটা উপরে আল্লাহর কাছে আনামত, এটা আল্লাহ যা করে তারা দিই। আমরা অপারেশন করাইছি মনে করেন আমি প্রথম দিনই বলছি শাকিল ভাই আপনি মনে করেন অপারেশন বাচ্চার ট্রিটমেন্ট চালাম, আল্লাহ যদি হয়াত রাখে, যদি হয়াত দিলে বাইজো, আর না হয়াত না থাকলে তো আমার করার কিছু নাই। আমরা তো চেষ্টা করতেছি, আপনি চেষ্টা করেন বন্ধু বান্ধব নিয়ে। আচ্ছা, তারপরে এই যে ইসরাফিলের চিকিৎসা যে টাকাগুলো বাইসে গেল, আপনার কি একবারও বলতে হয়েছে যে ভাই বাকি যে টাকাগুলো রইলো এগুলো দিয়ে কি করবেন, বাকি ভাই এই টাকাগুলো দিয়া আমার একটা দোকানপাট করে দেন, এগুলো কি একবার আপনার বলতে হয়েছে? আমি আপনার কাছে 1 মিনিট এই সমস্ত এগুলোর বিষয় নিয়ে টাকা আছে না না আছে আমি আপনাকে কোনোদিন ফোনও তো দিই না। এই যে টাকার বিষয় নিয়ে এমনি ফোন দিতেও আমার মনে করেন আমার মনে করেন যে আমি আমার মানে দায়িত্বও বেশি, আমার রক্তের দায়িত্ব না, আমি মনে করি যে আপনাদের বেশি মনে করি। এমনি খোঁজ খবরের জন্য তো আমার যতদিন বাঁচি অতদিন কিন্তু আমার যোগাযোগ থাকবো। মনে করেন আপদে বিপদে মনে করেন আল্লাহ যদি আমার কিছু রাখে, হয়তো আপদে বিপদে 10 টিয়া ফাইলে আপনি হেল্প করবে কিন্তু আমি হেল্প করবো আপনার, এটা স্বাভাবিক থাকবে। ভাই বেড়াদার হিসেবে আমার রক্তের বাচ্চা আপনি বেশি, বুঝলেন? তো মনে করেন কি জানি একটা কথা মনে করলাম, এটা তো যোগাযোগ অবশ্যই থাকবো। আর ওরকম মনে করেন ওই যে টাকা পয়সার বিষয় নিয়ে তো আমি কোনোদিনও আপনার কাছে কল দিন যে ভাই নাইলে আমার আপনার টাকা কি আছে কি না ইচ্ছা করলেন, নাইলে আমার এইটা করে দেন ওইটা করে দেন, এগুলোর বিষয় নিয়ে আমি কোনোদিনও বলি না। আপনি মানে ফোন করতে মানে ভিডিও করছেন যে আমি দেখি ইসরাফিল বাবার জন্য কিছু করতে পারি কিনা, তারপরে বাকি টাকাগুলো আসছিল যাই আসছিল, আপনি না হইলে তো আমি করে দিতাম না। আমি কি জানছি যে আমার কাছে টাকা আছে? আমি তো জানি যে সব খরচ হয়ে গেছে, কিন্তু তারপরেও কি আপনার পরবর্তী আপনার আমার 4 লাখ 4.5 লাখ টাকার কি গাড়ি মালে এগুলা তিনি সবকিছু দিচ্ছেন। আপনার যে
ইসরাফিলের অপারেশনের জন্য সব মিলে 10 লাখ টাকা খরচ সহকারে বলছিল। তো হ্যাঁ। আমি তো আপনারা চাইলে বলতে পারতাম অপারেশনের পর ইসরাফিল মারা যাওয়ার পরে যে ভাই আপনার টাকা সব শেষ, আপনার জন্য কিছু করতে পারলাম না, চাইলে বলতে পারতাম না? অবশ্যই প্রতিদিন না, আমি কি জানতাম আপনার কাছে টাকা আছে? আর আমি জানি আমরা তো মনে করি, আর আমরাও কোনোদিন প্রতিবাদ করতাম না যে আমার ছেলে, আপনি মনে করেন নিজের মনের থেকে, আপনার মনে করেন নিজের মনের থেকে কি, আর আপনার তো এরকম লোক না যে মনে করেন, আমি তো আমার তো আপনার প্রতি বিশ্বাস আছে সবসময়। আমি তো প্রথম দিনে বিশ্বাস করি ফেলাইছি লোক ভাই, আমরা মানে কি বাজারে দেখি একবার মানে চাইলে সারা দিকে চাইলে বিশ্বাস করি যে না এই লোকটার দ্বারা কি হইতে পারে, বুঝছেন? তো টাকা পয়সার বিষয় নিয়ে আমি এগুলো বিষয় নিয়ে আমাদের পরিবার কোনো যুক্তি না, কোন লাগানোর না। আপনি যেটা মানে স্টাইফুডের চিকিৎসার পরে যে টাকা ছিল, ওই টাকাটা দিয়ে আমার কি ব্যবসা বাণিজ্য মানে কি গাড়ি টাড়ি মানে অনেক টাকার মাল ডাল লইয়া দিচ্ছেন, আপনার বন্ধু বান্ধব নিয়ে আইছেন আমার দেশে, আর নিজে সকালে সমনি গেছেন যায় মাল টাল কিনি মানে কি গাড়ি দিয়ে নিজে সকালে আনি কি দোকানে দিচ্ছেন। আমি এরকম মানে আমি আর কখনো দেখি না আর পাইও না এরকম সাপোর্ট যে আপনার বাচ্চার জন্য তো আপনাদের তো অনেক মানুষ ফোন দিয়ে কান্নাকাটি করছে না? অনেক ভাই, এখনো কান্দে, এখনো অনেক আপুরা ফোন দেয়, বুঝছেন? এখনো ফোন দেয়, এখনো কালকেও ফোন দিছে একজনে, সন্ধ্যাবেলা আবার স্টেবলের আম্মু আবার আরেকটা আপু কল দিছে, এও কথা কইছে, মানে এখনো মানে কথাবার্তা বলে, বুঝছেন? অনেক বাইরের কথা বলে, আপুরও কথা বলে। আচ্ছা যাই হোক ভাই, তাহলে ভালো থাকেন, আবার অন্য সময় কথা হইবে না। এখন তো আচ্ছা সাজ্জাদ আসলে, সাজ্জাদের বাবা মা আসলে মনে হয় যে একটু কিরকম আমি বুঝি না। আচ্ছা মানে অপারেশন যাওয়ার আগে অপারেশন যদি করান মানে আমি চাই যে মানে বাচ্চাটা সুস্থ হোক, এটা তো আমি আপনার তো আমার চেয়ে বেশি স্যার আপনি, কিন্তু আমি তো চাই বাচ্চারা সুস্থ হোক, যে আল্লাহ যে হায়াত দান করে, হয়তো আমরা তো চেষ্টা করতেছি, আমরা তো মানে আমার চেয়ে বেশি আমরা তো দোয়া করি, আমরা তো দৌড়াদৌড়ি করি, সবকিছু দিয়ে চেষ্টা করতেছেন। চেষ্টা করার পরে যদি কোনো একটা সমস্যা যদি এটা যদি আবার উল্টাপাল্টা কথা কয়ে এসছে মানে কি একটা বেগার দুঃখ বিষয় নিয়ে আসেনি, কিছু তো নেই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। এখন মূলত বিষয়টা হলো এই যে অনেকে আমাকে বলছেন যে আসলে সব কিছু শুনতে পারছেন, এবং অনেকে বলছেন যে সাজ্জাতের বিষয়টা নিয়ে যে বাচ্চাটার দিকে তাকাইলে মায়া লাগে, বাচ্চাটার জন্য প্লিজ কিছু করেন। এখন যার বাচ্চা সে যদি বলে যে বাচ্চা মরলে মরুক, বাঁচলে বাঁচুক, আমার বাঁচতে হবে, এবং আমি যদি এক কথায় বলি যে সাজ্জাতের বাবা চাচ্ছে বাচ্চার জন্য সাহায্য তুলতে, কিন্তু বাচ্চার চিকিৎসার জন্য সাহায্য তুলতে চাচ্ছে না। মানে মোট কথায় অনেক ধরনের অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যবসা করে, আমি ওরকমই সরাসরি কিছু বলবো না, কিন্তু উনি যদি বাচ্চারই মূলত চিকিৎসা চাইতো তাহলে এই সব ধরনের কথাবার্তা কোনো দিন বলতে পারতো না। আমার চরিত্র নিয়ে অভিযোগ করছে, এটাও আমি মানলাম। কাপড় নিয়ে অভিযোগ করছে, এটাও আমি মানলাম। খাবার নিয়ে অভিযোগ করছে, এটাও আমি মানলাম। কিন্তু কিভাবে বলে যে আমাদের ফল কিনে দেয় নাই? সাজ্জাদ কি আসলে দুধের অভাব ফিল করছে? আমি তো টাকা তুলছি সাজ্জাতের জন্য, আমি তো তার বাবা মার জন্য টাকা তুলি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে সাজ্জাতের বাড়ি গিয়ে এটা একটা বিস্তর আলোচনা করব, এবং আমি এখানেই সাজ্জাতের চিকিৎসাটা বন্ধ করে দিচ্ছি। বাকি যে টাকাটা আছে এটা কখনোই আমি সাজ্জাতের বাবার হাতে দিব না, কারণ মানুষ মূলত আমাকে বিশ্বাস করে যে আমার কাছে একটা টাকা দিলে সেই টাকাটা সত্যিকার অর্থেই মানুষের জন্য কাজে ব্যবহার করা হবে। তো আমি আসলে সাজ্জাতের জন্য কিছু করতে চেয়েছিলাম, তো যেহেতু করতে পারলাম না, আমি এই টাকাটা দিয়ে অন্য কোনো মানুষের জন্য করার চেষ্টা করব, যারা রাস্তায় পড়ে থাকে তাদের জন্য করার চেষ্টা করব। তাও যে কষ্ট করে টাকাটা পাঠাইছে, যে টিফিন খরচ বাজার খরচ বাঁচিয়ে টাকাটা দান করেছে, তার টাকাটা যেন কাজে লাগুক। ওই মানে এত নিচু মনের মানুষের কর্মসংস্থানের জন্য অথবা বাজার খরচের জন্য অথবা খাওয়ার জন্য
এই টাকাটা আমি ব্যবহার করতে পারবো না। আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রয়োজনে যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের টাকাটা আমি ফেরত দিতে চাই যদি কেউ নিতে চান, কিন্তু আমি এখান থেকে একটা টাকাও সাজ্জাতের পরিবারের হাতে তুলে দিতে পারবো না। আমাকে দয়া করে মাফ করবেন, অথবা আপনার টাকা আপনি চাইলে ফেরত নিয়ে যেতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা উপযুক্ত কয় টাকা পাঠিয়েছেন সেটা আমি যখন সত্যতা যাচাই করতে পারবো তখন আমি আপনাকে ফেরত দিয়ে দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।